এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। খামেনির কফিন ছুঁয়ে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ডাক দিল ইরানিরা। খামেনির জানাজা থেকেই শুরু হলো ইরানের প্রতিশোধের কাউন্টডাউন। খামেনির রক্তের বদলা নেওয়ার শপথ ইরানের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা রূপ নিয়েছে তীব্র রাজনৈতিক ও পশ্চিমা বিরোধী বিক্ষোভে। র্যালি থেকে যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দেয়া হয়, ডাক দেয়া হয় ট্রাম্পকে হত্যার। ডাক দিয়েছে তেহরানবাসী। ঐতিহাসিক ফ্রিডম স্কয়ারে খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ডাক দেওয়া হয়েছে। প্রার্থনা অনুষ্ঠানে খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে স্লোগান তোলা হয় একের পর এক। জানাজায় অংশ নেওয়া মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি এবং প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা। উপস্থিত জনতা হয়ে ওঠেন বেশ আক্রমণাত্মক। অংশগ্রহণকারীরা জানান, কাফনের কাপড়ই এখন ইরানের মানুষের পোশাক। খামেনির রক্তের কসম নিয়ে তারা ট্রাম্পকে হত্যার দায়িত্ব ঘোষণা করেন। এদিকে 10 কেজি কফিনের ভার বইছে বিশ্ব। পৃথিবীর চেয়েও ভারী যেন সেই ছোট্ট কফিন। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পৃথিবীর থেকেও ভারী ছোট্ট এই কফিন। এই কফিনেই চির ঘুমে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়গানি। মাত্র 14 মাসের যে শিশুর এখন মা বাবা সহ পরিবারের সবাইকে নিয়ে হেসে খেলে দিন কাটানোর কথা, সবার ভালোবাসা নিয়ে বেড়ে ওঠার কথা, কিন্তু সেটি আর সম্ভব হলো না। পৃথিবীর আলো বাতাসে বড় হওয়ার সুযোগটুকু পেল না ছোট্ট শিশুকন্যাটি। ভয়ঙ্কর এক দানবীয় শক্তি এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল। পড়ে রইল 14 মাসের শিশুর রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ। আর শেষ বিদায়ের ক্ষণে মাত্র 10 কেজি ওজনের কফিনের ভার বইছে পুরো বিশ্ব। এদিকে ইহুদিবাদী শক্তির পতন ঘটাতেই গেম চেঞ্জার অস্ত্র আনছে ইরান। খামেনির মাস্টার প্ল্যানেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করবে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তৈরি করা মাস্টার প্ল্যানে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করতে চলেছে তেহরান? নিজেদের শহীদ নেতার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব ইহুদিবাদীদের কাছ থেকে কড়ায় গণ্ডায় বুঝে নেবার শপথ নিয়েছে ইরানিরা। তবে কি আসন্ন যুদ্ধেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চমক দেখাবে ইরান? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে তেহরান। আর ইরানের সামরিক বাহিনী দাবি করেছে শত্রুপক্ষকে মোকাবিলায় ক্রমাগত শক্তি বৃদ্ধি করেই চলেছে দেশটি। প্রশ্ন হলো, খামেনির মাস্টার প্ল্যানে ঠিক কি রয়েছে যা দিয়ে ইহুদিবাদীদের ধ্বংসের ছক আঁকছে ইরান? এদিকে ইরান সৌদি জোটের প্রথম কোপ অপারেশন কিকআউটে মার্কিন ঘাঁটি উচ্ছেদ। মধ্যপ্রাচ্য ছাড়ছে মার্কিন সেনারা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 1970-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত পুরো বিশ্বকে শেখানো হয়েছিল আমেরিকা এবং সৌদি আরবের সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো অবিচ্ছেদ্য। সৌদি আরব তেল দেবে আর আমেরিকা সেই তেলের বদলে তাদের সামরিক নিরাপত্তা দেবে। এই পেট্রো ডলারের উপর ভর করেই আমেরিকা পুরো বিশ্বে নিজেদের ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু আজ, হ্যাঁ দর্শক, ঠিক আজ আন্তর্জাতিক ভূরাজনীতির সেই চিরস্থায়ী এবং দুর্ভেদ্য সম্পর্কটি আক্ষরিক অর্থে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। যে আমেরিকা এতদিন সৌদি আরবের মাটিতে নিজেদের সামরিক ঘাঁটি বসিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে চোখ রাঙাতো, আজ খোদ রিয়াদের রাজপ্রাসাদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে এমন এক চরম অপমানজনক এবং রক্তহীন করার নির্দেশ দেওয়া হয়েছে যা শুনলে আপনি শিউর উঠবেন। এদিকে বৈরী সম্পর্কের পরও কেন ইরাকে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ? বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে যাবে। এ নিতে হবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একসময় যে ইরাকের সঙ্গে টানা 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ করেছে ইরান, সেই দেশেই এবার নেওয়া হচ্ছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাফনের আগে খামেনির মরদেহ ইরাকের কারবালা ও নাফাজ শহরে নিয়ে যাওয়া হবে। শিয়া মুসলিমদের কাছে এই দুটি শহর বিশ্বের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। সেখানে বিদায়ী অনুষ্ঠান শেষে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। এদিকে 1600 কিলোমিটার দূর থেকেই নেতানিয়াহুকে টার্গেট করবে ইরান। ইরানের পথে রাশিয়ার 20টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, লক্ষ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ নিতে হবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 20টি যুদ্ধ বিমানের বিশাল বহর দিয়ে ইরানকে সাহায্য করতে চলেছে রাশিয়া। তবে কি ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করার জন্যই এমন সামরিক প্রস্তুতি নিতে চলেছে ইরান? জানা গেছে, প্রায় 1600 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের নির্দিষ্ট সামরিক আস্তানায় হামলা চালাতেই এসব সমরাস্ত্র তেহরানকে দিতে চলেছে মস্কো। শুধু তাই নয়, আরো ভিন্ন ধরনের অস্ত্র তৈরির প্রতিও জোর দিয়েছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু ঠিক কবে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলো যোগ দেবে ইরানের সামরিক বহরে? প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন তেহরানকে সামরিকভাবে সহযোগিতা করছে মস্কো? এদিকে ম্যাচ শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো, কাঁদালেন বিশ্ববাসীকে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ বাঁশি বাজার সাথে সাথেই ক্রিস্টিয়ানো রোনালদোর কান্না ভেজা চোখ কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙেছে। ক্যারিয়ারে কত কিছুই তো পেয়েছেন, অধরা ছিল শুধু
বিশ্বকাপ ট্রফি জয়। অভাগা রোনালদো সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি থেকেও বঞ্চিত হলেন। সারা জীবন হয়তো এই ট্রফির আক্ষেপ নিয়ে বেঁচে থাকতে হবে। মাঠে আজ শেষ চেষ্টাটুকু করেছিলেন, তবে বিবর্ণ ছিলেন CR7। বয়স এবং স্প্যানিশ ডিফেন্সের কড়া পাহারায় চিরচেনা সেই চিলতে গতি আর নিখুঁত ফিনিশিং ছিল অনুপস্থিত। ম্যাচ জুড়ে গোলের জন্য লড়াই করেও ভাঙতে পারেননি ডেডলক। বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি বড় কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইউক্রেন এখন সরাসরি রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ড অর্থাৎ তার জ্বালানি ও কৌশলগত পরিকাঠামোকে নিশানা করছে। রাশিয়ার আয়ের প্রধান উৎস হলো তেল ও গ্যাস রপ্তানি। বিশ্বের অন্যতম বৃহত্তর তেল ও গ্যাসের মজুদ রয়েছে রাশিয়ার কাছে। কিন্তু সম্প্রতি ইউক্রেনের ড্রোনের ক্রমাগত রাশিয়ার তেল শোধনাগার এবং জ্বালানির ডিপোগুলোতে সফল হামলা চালিয়েছে। এই হামলার ফলে রাশিয়ার অভ্যন্তরে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। কথাটা আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটাই সত্যি। দর্শক, আপনারা কি কখনো এমন কোনো পরাশক্তির গল্প শুনেছেন যারা বাংকারে লুকিয়ে থেকে এমন একজন মানুষকে হত্যার হুমকি দিচ্ছে যাকে গত কয়েক মাস ধরে পৃথিবীর কেউ চোখেই দেখেনি? আপনারা কি কখনো ভেবেছেন যে ইসরায়েল কিছুদিন আগেও দম্ভ করে বলছিল তারা ইরানকে ধ্বংস করে দেবে, সেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আজ কেন তেহরানের রাস্তায় জমায়েত হওয়া মানুষের ঢল দেখে রীতিমতো আতঙ্কে কাঁপছে? আজ আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের রাজনীতির এমন কিছু খবর জানাবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ইসরায়েল আজ আক্ষরিক অর্থেই প্রমাদ গুনছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো খোদ ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার কেন হঠাৎ করে উন্মাদ হয়ে গেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ডাক দেওয়া হয়েছে। প্রার্থনা অনুষ্ঠানে খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে স্লোগান তোলা হয় একের পর এক। জানাজায় অংশ নেওয়া মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি এবং প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা। উপস্থিত জনতা হয়ে ওঠেন বেশ আক্রমণাত্মক। অংশগ্রহণকারীরা জানান কাফনের কাপড়ই এখন ইরানের মানুষের পোশাক। খামেনির রক্তের কসম নিয়ে তারা ট্রাম্পকে হত্যার দায়িত্ব ঘোষণা করেন। তেহরানবাসীর পক্ষ থেকে বলা হয় ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি ইরানের ইমামকে হত্যা করেছেন তাকে কেন হত্যা করা হবে না, তা না হলে এটি হবে ইরানের জন্য কলঙ্কের। খামেনির জানাজার মিছিল থেকে ক্ষুব্ধ জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু দাবি করে ব্যানার বহন করেছেন। আগুন দেওয়া হয় মার্কিন ও ব্রিটিশ পতাকায়। শুধু ট্রাম্পই নন, শোকযাত্রায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও ছবি ব্যবহার করা হয়। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে জানানো হয় জনগণ তাদের নেতাকে বিদায় জানাতে দুটি স্লোগান দিয়েছেন: শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ এবং ইরানের শহীদ নেতার রক্তের প্রতিশোধ। বলা হয় খামেনি নামের মানুষটিকে হত্যা করা হয়েছে, কিন্তু তার আদর্শকে নয়। সোমবার জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদন শুরু হয় ঐতিহাসিক ফ্রিডম স্কোয়ারে। এরপর 7 জুলাই তার মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। 8 জুলাই ইরাকের পবিত্র শহর কারবালা ও নজফে শ্রদ্ধা নিবেদনের পর আগামী 9 জুলাই ইরানের মাশহাদ শহরে তাকে দাফন করা হবে। পৃথিবীর থেকেও ভারী ছোট্ট এই কফিন। এই কফিনেই চির ঘুমে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানি। মাত্র 14 মাসের যে শিশুর এখন মা বাবা সহ পরিবারের সবাইকে নিয়ে হেসে খেলে দিন কাটানোর কথা, সবার ভালোবাসা নিয়ে বেড়ে ওঠার কথা, কিন্তু সেটি আর সম্ভব হলো না। পৃথিবীর আলো বাতাসে বড় হওয়ার সুযোগটুকু পেল না ছোট্ট শিশুকন্যাটি। ভয়ঙ্কর এক দানবীয় শক্তি এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল। পড়ে রইল 14 মাসের শিশুর রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ। আর শেষ বিদায়ের ক্ষণে মাত্র 10 কেজি ওজনের কফিনের ভার বইছে পুরো বিশ্ব। 28 ফেব্রুয়ারি নানা আয়াতুল্লাহ আলী খামেনি এবং পরিবারের অন্য সদস্যদের সাথে মার্কিন ইসরায়েল হামলায় শহীদ হয়েছিলেন। সর্বোচ্চ নেতার জানাজার পাশাপাশি পরিবারের 4 সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানির ছোট্ট কফিন। এই কফিন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন বিশ্বের কোটি কোটি মানুষ। কান্নায় ভেঙে পড়েছেন তেহরানের লাখ লাখ জনতা। জানাজার সময়ে প্রয়াত সর্বোচ্চ নেতার পাশেই রাখা হয়েছে নাতনি জাহরার কফিন। জানাজায় উপস্থিত ছিলেন তার বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মাদি গোলপায়গানিও। এই হামলায় জাহরার মা এবং খামেনির মেয়ে বুশরা খামেনিও শহীদ হয়েছেন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় 3 ধাপে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। প্রথমে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় পর্যায়ে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হুসেইন খামেনি, মেজবা আল হুদা বাকিরি এবং জাহরা হাদ্দাদ আদিলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে অনুষ্ঠিত হয় নাতনি জাহরা মোহাম্মাদির জানাজা। এই জানাজার নামাজে ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সোবহানি। 1970-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত পুরো বিশ্বকে শেখানো হয়েছিল আমেরিকা এবং সৌদি আরবের সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো অবিচ্ছেদ্য। সৌদি আরব তেল দেবে আর আমেরিকা সেই তেলের বদলে তাদের সামরিক নিরাপত্তা দেবে। এই পেট্রো ডলারের উপর ভর করেই আমেরিকা পুরো বিশ্বে নিজেদের ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু আজ, হ্যাঁ দর্শক, ঠিক আজ আন্তর্জাতিক ভূরাজনীতির সেই চিরস্থায়ী এবং দুর্ভেদ্য সম্পর্কটি আক্ষরিক অর্থে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। যে আমেরিকা এতদিন সৌদি আরবের মাটিতে নিজেদের সামরিক ঘাঁটি বসিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে চোখ রাঙাতো,
আজ খোদ রিয়াদের রাজপ্রাসাদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে এমন এক চরম অপমানজনক এবং রক্তহীন করার নির্দেশ দেওয়া হয়েছে যা শুনলে আপনি শিউর উঠবেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা MBS সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে নিজেদের তল্পা গুটিয়ে সৌদি আরবের পবিত্র মাটি থেকে তোমাদের মার্কিন সেনাদের বের করে নিয়ে যাও। হ্যাঁ দর্শক, কোনো জল্পনা কল্পনা নয়, মধ্যপ্রাচ্যের মাটি থেকে মার্কিন আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যের চূড়ান্ত পতনের কফিনে আজ সবচেয়ে বড় পেরেকটি ঠুকে দিয়েছে স্বয়ং সৌদি আরব। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটল যে MBS একদিন আমেরিকার কথায় উঠবস করতেন, তিনি কেন আজ এত বড় স্পর্ধা দেখালেন? এর পেছনে ইরানের ঠিক কোন ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক লুকিয়ে আছে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা পেট্রো ডলারের মৃত্যু ঘণ্টা এবং সৌদি আরব থেকে আমেরিকার এই নগ্ন পলায়নের আসল রহস্য ডিকোড করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবরটি অত্যন্ত সতর্কতার সাথে লুকানোর চেষ্টা করলেও ভারতের অন্যতম প্রথম সারির সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া আজ এমন এক সাহসী এবং বলিষ্ঠ হেডলাইন প্রকাশ করেছে যা পুরো পশ্চিমা বিশ্বকে নগ্ন করে দিয়েছে। তাদের হেডলাইনটি হলো সৌদি টু কিক আউট US ট্রুপস ফ্রম ইটস মিলিটারি বেস আফটার MBS রিজেক্টস ট্রাম্পস ইরান প্লিয়া। খুব ভালো করে খেয়াল করুন দর্শক, তারা উইথড্র বা লিভ শব্দটি ব্যবহার করেনি, তারা অত্যন্ত কড়া ভাষায় লিখেছে কিক আউট, অর্থাৎ সৌদি আরব আক্ষরিক অর্থেই লাথি মেরে মার্কিন সেনাদের তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। সৌদি আরবের মরুভূমিতে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস হল আমেরিকা এবং সৌদি আরব উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক একটি সামরিক ঘাঁটি। এই ঘাঁটি থেকে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যে তাদের ফাইটার জেট এবং রাডার সিস্টেম অপারেট করত। কিন্তু আজ ট্রাম্প প্রশাসন চরম অপমানের সাথে সেই প্রিন্স সুলতান এয়ারবেস থেকে তাদের সেনাদের গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। আমেরিকা আজ মর্মে মর্মে বুঝতে পারছে যে ইরান যুদ্ধে পরাস্ত হওয়ার পর তাদের শুধু সামরিক দম্ভই মাটিতে মেশেনি, তাদের পেট্রো ডলারের সেই অহংকারী সাম্রাজ্য আজ চিরতরে ভাঙতে চলেছে। সৌদি আরবের সাথে সম্পর্ক না থাকার অর্থ হল গ্লোবাল ইকোনমিতে আমেরিকার ডলারের যে আধিপত্য ছিল তার মেরুদণ্ড চিরতরে ভেঙে যাওয়া। কিন্তু হঠাৎ করে মোহাম্মদ বিন সালমানের এই চরম বিদ্রোহের পেছনের আসল কারণটি কি? এর উত্তর লুকিয়ে আছে গত কয়েক মাসের ইরান আমেরিকা যুদ্ধের অত্যন্ত গভীর একটি সমীকরণের মধ্যে। যখন ইরান এবং আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ চরমে পৌঁছায় তখন সৌদি আরব অত্যন্ত সুকৌশলে এই সংখ্যা থেকে সব রকম দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। পরিস্থিতি যখন আরও ভয়াবহ রূপ নেয় তখন IRGC হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলে। তখন আমেরিকা এক বিশাল অর্থনৈতিক এবং সামরিক চাপে পড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প তখন হুঙ্কার দিয়ে বিশ্বমঞ্চে ঘোষণা করেন যে তিনি অপারেশন প্রজেক্ট ফ্রিডম শুরু করবেন, অর্থাৎ তিনি সামরিক শক্তির মাধ্যমে হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে মুক্ত করবেন। এই দুঃসাহসিক অপারেশনের জন্য ট্রাম্প ইউরোপ এবং আরবের একাধিক রাষ্ট্রনায়কদের কাছে অত্যন্ত মরিয়া হয়ে সামরিক সাহায্য এবং সৈন্য পাঠানোর আহ্বান জানান। কিন্তু ট্রাম্পের এই ডাকে প্রথম যিনি অত্যন্ত কড়া ভাষায় বেঁকে বসেন এবং সরাসরি প্রত্যাখ্যান করেন তার নাম হলো মোহাম্মদ বিন সালমান। MBS ডোনাল্ড ট্রাম্পের পাতা ওই আত্মঘাতী ফাঁদে পা দেননি। তিনি অত্যন্ত শীতল এবং স্পষ্ট ভাষায় ট্রাম্পকে জানিয়ে দেন সৌদি আরব এই যুদ্ধে তোমাদের কোনো সাহায্য করবেন না। MBS খুব ভালো করে জানতেন যে যদি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব আমেরিকাকে সামান্যতম সাহায্য করে তবে ইরান তাদের কিছুতেই ছেড়ে কথা বলবে না। IRGCর মিসাইলগুলো তখন শুধু মার্কিন ঘাঁটিতেই পড়বে না, বরং তার সরাসরি রিয়াদ এবং সৌদি আরবের তেল শোধনাগারগুলোকে আগুনের কুণ্ডলিতে পরিণত করবে। আর তাতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়ঙ্কর মহাযুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে যা সামাল দেওয়ার ক্ষমতা সৌদি আরবের নেই। MBSের এই প্রত্যাখ্যানের পেছনে সবচেয়ে বড় যে সত্যটি লুকিয়ে ছিল তা হলো সৌদি ইন্টেলিজেন্স অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পেরেছিল আমেরিকা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে এই লড়াই জয়ী হতে পারবে না। আর আমেরিকার এই হাতে বসা যুদ্ধে জড়িয়ে পড়ার অর্থ হলো সৌদি আরবের দীর্ঘস্থায়ী এবং নিশ্চিত ধ্বংস। তাই MBS আমেরিকার দিক থেকে মুখ ঘুরিয়ে অত্যন্ত গোপনে ইরানের সাথে সখ্যতা এবং কূটনৈতিক সম্পর্ক বাড়াতে শুরু করেন। সৌদি আরব বুঝতে পেরেছিল যে আমেরিকা আজ আছে কাল নেই, কিন্তু মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে তাদেরকে তাদের শক্তিশালী প্রতিবেশী ইরানের সাথেই আপোষ করে চলতে হবে। ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং অপ্রতিরোধ্য রাষ্ট্র। তাই নিজেদের দেশকে যদি সুরক্ষিত রাখতে হয় তবে আমেরিকার পকেটে ডলার না ঢেলে সরাসরি ইরানের সাথে বন্ধুত্ব করাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এই নতুন সমীকরণের উপর ভিত্তি করে শুরু হয় এক ঐতিহাসিক মেরুকরণ। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তৈরি করা মাস্টার প্ল্যানে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করতে চলেছে তেহরান? নিজেদের শহীদ নেতার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব ইহুদিবাদীদের কাছ থেকে কড়ায় গণ্ডায় বুঝে নেবার শপথ নিয়েছে ইরানিরা। তবে কি আসন্ন যুদ্ধেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চমক দেখাবে ইরান? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে তেহরান। আর ইরানের সামরিক বাহিনী দাবি করেছে শত্রুপক্ষকে মোকাবিলায় ক্রমাগত শক্তি বৃদ্ধি করেই চলেছে দেশটি। প্রশ্ন হলো খামেনির মাস্টার প্ল্যানে ঠিক কি রয়েছে যা দিয়ে ইহুদিবাদীদের ধ্বংসের ছক আঁকছে ইরান? পারমাণবিক ইস্যুতে কি অবশেষে ইরানের ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে? কারণ দেশটির এই কার্যক্রমকে ঘিরে কোনোভাবেই ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধ করছে না ইহুদিবাদীরা। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুখ ফুটে বলেই ফেলেছেন যে ইরানকে সামরিকভাবে দুর্বল করাই তার একমাত্র লক্ষ্য। দেশটি কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু তেহরানকে কি এই মারণাস্ত্র তৈরি থেকে দমাতে পারবে ইহুদিবাদীরা? এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সহ পশ্চিমারা দাবি
করে আসছিল যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তেই রয়েছে ইরান। দেশটির কাছে কমপক্ষে 440 কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। ইরান চাইলেই সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমান মানে সমৃদ্ধ করতে পারবে। পশ্চিমাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান জানিয়ে দিয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই দেশটির কাছে। সম্প্রতি আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে জানা গেছে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে। এর মাধ্যমে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাত ঘটানোর আগে বারবার ভাববে শত্রুরা। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কি পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে ছিলেন? 20টি যুদ্ধবিমানের বিশাল বহর দিয়ে ইরানকে সাহায্য করতে চলেছে রাশিয়া। তবে কি ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করার জন্যই এমন সামরিক প্রস্তুতি নিতে চলেছে ইরান? জানা গেছে প্রায় 1600 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের নির্দিষ্ট সামরিক আস্তানায় হামলা চালাতেই এসব সমরাস্ত্র তেহরানকে দিতে চলেছে মস্কো। শুধু তাই নয়, আরো ভিন্ন ধরনের অস্ত্র তৈরির প্রতিও জোর দিয়েছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু ঠিক কবে অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো যোগ দেবে ইরানের সামরিক বহরে? প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন তেহরানকে সামরিকভাবে সহযোগিতা করছে মস্কো? ইসরায়েলের জন্য অশনি সংকেত। ইরানে আসছে রাশিয়ার তৈরি কমপক্ষে 20টি যুদ্ধবিমান, যা দিয়ে সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। অথচ সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে রাশিয়ার মতো পরীক্ষিত বন্ধু থাকলে যে কোনো ভয় নেই ইরানের, তা হয়তো ভুলেই গিয়েছিল ইহুদিবাদীরা। জানা গেছে Su-35 মডেলের ওই যুদ্ধবিমানগুলোর প্রথম চালান এরই মাঝে প্রস্তুত করে ফেলেছে রাশিয়া, যার মাধ্যমে নিজেদের বিমান বাহিনীকে আধুনিকীকরণের প্রচেষ্টায় বহুদূর এগিয়ে যাবে ইরান। সম্প্রতি এক প্রতিবেদনে এমন দাবি করেছে ইউক্রেন ভিত্তিক সংবাদ মাধ্যম কিয়েভ পোস্ট। কিন্তু হঠাৎ করেই এমন তথ্য কোথায় পেল সংবাদ মাধ্যমটি? একসময় যে ইরাকের সঙ্গে টানা 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ করেছে ইরান, সেই দেশেই এবার নেওয়া হচ্ছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাফনের আগে খামেনির মরদেহ ইরাকের কারবালা ও নাফাজ শহরে নিয়ে যাওয়া হবে। শিয়া মুসলিমদের কাছে এই দুটি শহর বিশ্বের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। সেখানে বিদায়ী অনুষ্ঠান শেষে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে ইরান ও ইরাকের মধ্যে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ইরাকি কর্তৃপক্ষ একটি বিশেষ সমন্বয় কমিটিও গঠন করেছে। শেষকৃত্য ও বিদায়ী অনুষ্ঠান আয়োজন কমিটির সচিব আলী আকবর পুরজাম সিদিয়ান জানান, আগামী 8 জুলাই খামেনির মরদেহ ইরাকে নেওয়া হবে। কারবালা ও নাজাফে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে তা আবার ইরানে ফিরিয়ে আনা হবে। বিশ্লেষকদের মতে 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধ দুই দেশের সম্পর্কে গভীর ক্ষত তৈরি করেছিল। সেই যুদ্ধে লাখো মানুষ নিহত হয় এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিন বৈরিতা বজায় ছিল। তবে সময়ের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এবং ধর্মীয় যোগাযোগ জোরদার হয়েছে। বিশেষ করে শিয়া মুসলিমদের জন্য নাজাফ ও কারবালা এমন দুটি পবিত্র স্থান যার গুরুত্ব জাতীয় সীমানার ঊর্ধ্বে। ফলে খামেনির মরদেহ সেখানে নেওয়ার সিদ্ধান্তকে ধর্মীয় মর্যাদা প্রদর্শনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথেই ক্রিশ্চিয়ানো রোনালদোর কান্না ভেজা চোখ। কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙেছে। ক্যারিয়ারে কত কিছুই তো পেয়েছেন, অধরা ছিল শুধু বিশ্বকাপ ট্রফি জয়। অভাগা রোনালদো সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি থেকেও বঞ্চিত হলেন। সারা জীবন হয়তো এই ট্রফির আক্ষেপ নিয়ে বেঁচে থাকতে হবে। মাঠে আজ শেষ চেষ্টাটুকু করেছিলেন, তবে বিবর্ণ ছিলেন CR7। বয়স এবং স্প্যানিশ ডিফেন্সের কড়া পাহারায় চিরচেনা সে চিলতে গতি আর নিখুঁত ফিনিশিং ছিল অনুপস্থিত। ম্যাচ জুড়ে গোলের জন্য লড়াই করেও ভাঙতে পারেননি ডেডলক। এই পরাজয়ের সাথে সাথেই চিরতরে শেষ হয়ে গেল রোনালদোর ক্যারিয়ারে একটি বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার আজন্ম লালিত স্বপ্ন। ট্রফিহীন আক্ষেপ বুকে নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চকে হয়তো বিদায় জানাবেন এই কিংবদন্তি। দর্শক, আপনারা কি কখনো এমন কোনো পরাশক্তির গল্প শুনেছেন যারা বাংকারে লুকিয়ে থেকে এমন একজন মানুষকে হত্যার হুমকি দিচ্ছে যাকে গত কয়েক মাস ধরে পৃথিবীর কেউ চোখেই দেখেনি? আপনারা কি কখনো ভেবেছেন যে ইসরায়েল কিছুদিন আগেও দম্ভ করে বলছিল তারা ইরানকে ধ্বংস করে দেবে, সেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আজ কেন তেহরানের রাস্তায় জমায়েত হওয়া মানুষের ঢল দেখে রীতিমতো আতঙ্কে কাঁপছে? আজ আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের রাজনীতির এমন কিছু খবর জানাবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ইসরায়েল আজ আক্ষরিক অর্থেই প্রমাদ গুনছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো খোদ ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার কেন হঠাৎ করে উন্মাদ হয়ে গেছেন, এবং তেহরানের রাজপথে ইরানের প্রেসিডেন্ট গতকাল যে কাজটা করে দেখিয়েছেন তা কেন পশ্চিমা বিশ্বের জন্য শতাব্দীর সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক পরাজয়।
সুতরাং এই প্রতিটি খবর বিস্তারিত জানার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে দর্শক। দেখুন, গত কয়েকদিন ধরে ইরানে তাদের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির জানাজার আনুষ্ঠানিকতা চলছে। পশ্চিমা মিডিয়া বারবার বোঝানোর এটাই চেষ্টা করছিল যে খামেনিকে হত্যার পর ইরানের পতন একেবারে নিশ্চিত ঘটবেই ঘটবে এবং তাদের নেতারা ভয়ে লুকিয়ে থাকবে। কিন্তু আজ ইসরায়েলের নিজস্ব গোয়েন্দা রিপোর্ট যা বলছে তা পশ্চিমাদের পুরো স্ক্রিপ্টটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। একটু চিন্তা করুন দর্শক, গতকালকের খবর। গতকাল 6ই জুলাই ইসরায়েলের বিখ্যাত এবং প্রভাবশালী সংবাদ মাধ্যম জে ফিড এবং দ্য জেরুজালেম পোস্টে দুটি অত্যন্ত চাঞ্চল্যকর বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। খবরের শিরোনামগুলো পড়লেই ইসরায়েলের ভিতরের আতঙ্কটা স্পষ্ট বোঝা যায়। জে ফিডের শিরোনাম, খামেনি's son may be preparing for revenge, এবং জেরুজালেম পোস্ট বলছে, as the IRGC মোস্তাফা খামেনি seek revenge, Israeli official fear renewed Iran fighting। অর্থাৎ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা এখন নিশ্চিত যে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি এবং আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদি আড়ালে বসে তাদের নেতার হত্যার একটা ভয়ঙ্কর প্রতিশোধের ছক কষছেন। ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরান যুদ্ধবিরতির এই সময়টাকে কাজে লাগিয়ে খুব দ্রুত তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে। অর্থনীতি চাপে থাকলেও সামরিক দিক থেকে তারা বিন্দুমাত্র দুর্বল হয়নি। দর্শক, এখানে সবচেয়ে বড় ধাক্কাটা ইসরায়েল কোথায় খেয়েছে জানেন? জে ফিডের এই রিপোর্টেই পরিষ্কার বলা হয়েছে যে ইসরায়েলি অফিসিয়ালরা এখন চরম হতাশ, কারণ আমেরিকা এবং ইরানের মধ্যে যে চুক্তি হচ্ছে সেখানে ইসরায়েলকে পুরোপুরি সাইডলাইন করে দেওয়া হয়েছে। যে আমেরিকা ইসরায়েলকে ছাড়া এক কদমও চলতো না, সেই আমেরিকা আজ নিজেদের অর্থনীতি বাঁচাতে ইসরায়েলকে বাদ দিয়েই ইরানের সাথে ডিল করছে। ইসরায়েল ভয় পাচ্ছে যে যে কোনো মুহূর্তে ওয়াশিংটন এবং তেহরান এমন কোনো চুক্তিতে পৌঁছাবে যা ইসরায়েলের জন্য একটা কৌশলগত বিপর্যয় হয়ে দাঁড়াবে। অর্থাৎ ইসরায়েল আজ বুঝতে পারছে যে যখন পরাশক্তির নিজের পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন তারা এভাবেই ইসরায়েলের মতো দেশকে ছুঁড়ে ফেলে দেয়। আর এই ভয় এবং একঘরে হয়ে পড়ার আতঙ্কেই ইসরায়েলের নেতারা এখন উন্মাদের মতো ফাঁকা হুমকি দিতে শুরু করেছে। গতকাল 6ই জুলাই 2026 তারিখে আনাদুলু এজেন্সি সহ বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ইরানের কোনো নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের প্ল্যান করে তবে তাকেও আমরা খতম করে দেব। দর্শক, আপনারা কি এই হুমকির পিছনের আসল দুর্বলতাটা ধরতে পারছেন? যে মোস্তাফা খামেনি এখনো আনুষ্ঠানিকভাবে তার নেতৃত্ব ঘোষণাই করেননি, যাকে ইসরায়েল টার্গেট করার জন্য একেবারে হন্য হয়ে খুঁজছে, তাকে ইসরায়েল কার্ডস আগে ভাগেই হত্যার হুমকি দিচ্ছেন কেন? কারণ ইসরায়েল চাইছে ইরান যেন কোনোভাবে উস্কানিতে একটু পা দিয়ে এবং আগে কোনো ভুল করে বসে, যাতে আমেরিকা আবার ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামতে বাধ্য হয়। এটা ইসরায়েলের আত্মবিশ্বাস নয়, এটা হলো তাদের মৃত্যু হয়। কিন্তু ইসরায়েল যখন বাংকারে বসে হত্যার হুমকি দিচ্ছে তখন ইরানের নেতারা কি করছেন? এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন দর্শক। গতকাল 6ই জুলাইয়ের ইরানি মিডিয়ার গ্রাউন্ড রিপোর্ট এবং বিভিন্ন ফুটেজ থেকে আমরা এমন একটা দৃশ্য দেখেছি যা পশ্চিমা বিশ্বের সমস্ত প্রপাগ্যান্ডাকে এক মুহূর্তে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান, যাকে পশ্চিমা মিডিয়া বলে যে তারা নাকি ভয়ে কাঁপে, সেই পেজিশিয়ান কোনো বুলেট প্রুফ গাড়ি ছাড়া, কোনো বড় সামরিক বলয় ছাড়া তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে পায়ে হেঁটে জানাজায় অংশ নিয়েছেন। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, তাদের সাথে হেঁটেছেন। তার চেহারায় ইসরায়েলি বা আমেরিকান ড্রোন হামলার বিন্দুমাত্র ভয় ছিল না। শুধু পেজিশিয়ান নন, এই জানা যায় এমন একজন মানুষ উপস্থিত ছিলেন যা দেখে ইসরায়েলের চোখ রীতিমতো কপালে ওঠার কথা। তিনি হলেন ইরানের প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নাতি আহমেদ খামেনি। অর্থাৎ ইরানের ইসলামিক বিপ্লবের প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের নেতারা আজ একসাথে তেহরানের রাস্তায় হাঁটছেন। এটা শুধু একটা জানাজা নয়, এটা হলো পুরো বিশ্বের কাছে ইরানের রিজিম ইউনিটির একটা বিশাল শোডাউন। ইসরায়েল হয়তো ভেবেছিল খামেনিকে মারলেই এরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে শেষ হয়ে যাবে, কিন্তু আজ তারা দেখছে যে ইরানের নেতারা সাধারণ মানুষের সাথে মিশে এক হয়ে গেছে। বর্মের আড়ালে থাকা ইসরায়েলি নেতাদের জন্য এর চেয়ে বড় সাইকোলজিক্যাল ধাক্কা আর কি হতে পারে দর্শক? এবার আসুন সেই খবরটা আপনাদের জানাই যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। আমি বলেছিলাম তেহরানের রাজপথে এমন কিছু ঘটেছে যা পশ্চিমাদের পুরো হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। গতকাল 6ই জুলাই সকাল 8:58 দ্য টাইমস অফ ইসরায়েলের রিপোর্টটি পড়লে বুঝতে পারবেন যে ইসরায়েল আজ কেন এত আতঙ্কে আছে। রিপোর্টে বলা হয়েছে, তেহরানের রাস্তায় কালো কাপড় পরা লাখ লাখ মানুষ খামেনির কফিনের পিছনে হাঁটছে এবং তারা ট্রাম্প বা নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ স্লোগান দিচ্ছেন না, তারা প্রকাশ্যে ট্রাম্পের কুশ পুতলিকা ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। একজন ইরানি নারী ফাতেমা হাসান টাইমস অফ ইসরায়েলকে যা বলেছেন তা পুরো গ্লোবাল সাউথের মনের কথা। তিনি বলেছেন, আমরা আজ এখানে তাকে বিদায় জানাতে আসিনি, আমরা এখানে এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য এবং আমরা প্রতিশোধ নেবই। দর্শক, আপনারা কি জানেন এই প্রতিশোধের আগুন কত মানুষের মধ্যে জ্বলছে? ঠিক
আন্তর্জাতিক মিডিয়া এবং ড্রোনের এরিয়াল ফুটেজ থেকে যে তথ্য আসছে, যা বুঝছি আমরা, তা আক্ষরিক অর্থেই ইতিহাস। গতকাল 6 জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী তেহরানের এনক্লাভ স্কোয়ার থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত শুধু মানুষের মাথার সমুদ্র। ধারণা করা হচ্ছে শুধু তেহরানেই 1 কোটি বেশি মানুষ উপস্থিত হয়েছে, আর এই পুরো ইরানের সংখ্যাটা 1.5 থেকে 2 কোটি ছাড়িয়ে যেতে পারে। চিন্তা করুন দর্শক, 1989 সালে যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি মারা যান, তখন তার জানাজাকে মানব ইতিহাসের সবচেয়ে বড় জানাজা বলা হতো। আর আজ 2026 সালে পশ্চিমা বিশ্বের এত স্যাংশন, এত প্রপাগান্ডা, এত যুদ্ধের পরও ইরান সেই রেকর্ড আবারও ভেঙে দিল। 2 কোটি মানুষ যখন রাস্তায় নেমে প্রতিশোধ বলে চিৎকার করে, তখন সেটা শুধু একটা জানাজা থাকে না, সেটা হয়ে যায় একটা প্রতিশোধের গণভোট। ইসরায়েল এবং আমেরিকা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে তারা একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মুখে ঢিল ছুঁড়েছে। মোস্তাফা খামিনিকে তারা দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু 2 কোটি মানুষের এই বাঁধ ভাঙার সমর্থনই হলো মোস্তাফা খামিনির আসল অস্ত্র। ইসরায়েল কার্ডস যতই ফাঁকা হুমকি দিন না কেন, যখন আমেরিকা নিজেই এই 2 কোটি মানুষের ক্ষোভ দেখে সিজফায়ার করার জন্য ব্যাকডোর ডিপ্লোমেসি করছে, তখন ইসরায়েলের পতন শুধু সময়ের অপেক্ষা। দর্শক, এটাই হলো বর্তমান বিশ্বের আসল চিত্র। পশ্চিমা বিশ্ব এতদিন বোমার ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখত, কিন্তু আজ ইরান প্রমাণ করে দিল যে যদি একটা জাতির আত্মবিশ্বাস থাকে, তবে কোনো বাংকার বাস্টিং বোমাই তাদের মাথা নত করাতে পারে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দর্শক, আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি এই 2 কোটি মানুষের ক্ষোভ দেখে ভয় পেয়ে তাদের আগ্রাসন কমাবে, নাকি মরিয়া হয়ে নতুন কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিজেদের পতনকে আরো দ্রুত করবে? আর আমেরিকা যেভাবে ইসরায়েলকে সাইডলাইন করে ইরানের সাথে ডিল করছে, এর ফলে কি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব চিরতরে হুমকির মুখে পড়তে যাচ্ছে না? লজিক্যালি চিন্তা করুন। বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি বড় কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইউক্রেন এখন সরাসরি রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ড অর্থাৎ তার জ্বালানি ও কৌশলগত পরিকাঠামোকে নিশানা করছে। রাশিয়ার আয়ের প্রধান উৎস হলো তেল ও গ্যাস রপ্তানি। বিশ্বের অন্যতম বৃহত্তর তেল ও গ্যাসের মজুদ রয়েছে রাশিয়ার কাছে, কিন্তু সম্প্রতি ইউক্রেনের ড্রোনের ক্রমাগত রাশিয়ার তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলোতে সফল হামলা চালিয়েছে। এই হামলার ফলে রাশিয়ার অভ্যন্তরে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। কথাটা আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটাই সত্যি। রাশিয়ার বিস্তীর্ণ শস্য অঞ্চলে কৃষকেরা এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন। ট্রাক্টর, পাম্প এবং ফসল পরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি না থাকায় তারা সময় মতো ফসল ঘরে তুলতে পারছেন না। এর ফলে রাশিয়ার কৃষি ব্যবস্থা ও খাদ্য সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। রাশিয়ার 11টি টাইম জোনের সর্বত্রে এই জ্বালানি ঘাটতির প্রভাব পড়ছে এবং বহু জায়গায় তেল রেশন করে দেওয়া হচ্ছে। ইউক্রেনের উদ্দেশ্য স্পষ্ট, রাশিয়ার জ্বালানি খাতের উপর তীব্র চাপ সৃষ্টি করে ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি পাঠালেও রাশিয়া তাতে সাড়া দেয়নি, যার ফলে জেলেনস্কি 40 দিনের একটি সময়সীমা বেঁধে দিয়ে ড্রোন হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছেন। ইউক্রেন যেভাবে সস্তা এবং সহজে তৈরি করা যায় এমন ড্রোন ব্যবহার করে রাশিয়ার মতো পরাশক্তিকে সংকটে ফেলেছে, তা ভবিষ্যৎ যুদ্ধের এক নতুন দিক উন্মোচন করে। এখানে ইরানের কথাও কিন্তু চলে আসে। আপনারা দেখেছেন 40 দিনের যুদ্ধে কিভাবে সস্তা ড্রোন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নাজেহাল করে ছেড়েছে ইরান। এই সস্তা ড্রোন প্রযুক্তি যুদ্ধের পুরো সমীকরণ এখানেও বদলে দিয়েছে। ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার অভ্যন্তরে তেলের এমন সংকট তৈরি হয়েছে যে দেশ ভারতকে বিপুল পরিমাণ তেল সরবরাহ করছিল, আজ তারা নিজেরাই ভারত থেকে তেল আমদানি করতে বাধ্য হচ্ছে। একে ভূ রাজনীতির এক অভূতপূর্ব উল্টা পূরণ বলা চলে, মানে রথটা উল্টা ঘুরছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না থাকলে রাশিয়া বিশ্বজুড়ে তেল সরবরাহ করতে পারে, অথচ আজ তাদের নিজেদের পেট্রোল পাম্পগুলোতে তেল নেই এমন বোর্ড ঝুলছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে রাশিয়া ভারত থেকে সমুদ্র পথে গ্যাসোলিন আমদানি শুরু করেছে। শিল্প সূত্রে খবর অনুযায়ী ভারত থেকে ইতিমধ্যে প্রায় 60,000 থেকে 80,000 মেট্রিক টন গ্যাসোলিন রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর পাশাপাশি 300 ও 400 টনে আরও 2টি ট্যাঙ্কার পাঠানো হচ্ছে। রাশিয়া বিভিন্ন দেশ যেমন বেলারুশ ও ভারত থেকে মোট 4 লক্ষ টন গ্যাসোলিন আমদানির পরিকল্পনা করেছে। ভারতের গুজরাটে অবস্থিত ন্যারাং এনার্জি নামক একটি বিশাল রিফাইনারি থেকে এই তেল সরবরাহ করা হচ্ছে। এই ন্যাড়া এনার্জির মালিকানার 49.13% অংশীদারিত্ব রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোজনেফট তাদের কাছে। বাকি অংশ রয়েছে ইউসিপি ইনভেস্টমেন্ট গ্রুপ এবং ট্রাফিকুরা ক্যাপিটালের হাতে। অর্থাৎ রাশিয়া পরোক্ষভাবে ভারত থেকে তাদের নিজস্ব বিনিয়োগের পরিকাঠামো ব্যবহার করে এই সংকট কাটানোর চেষ্টা চালাচ্ছে। এদিকে ইউক্রেন যখন রাশিয়ার তেল ডিপো পুড়িয়ে দিয়ে নিজেদের বিজয়ী ভাবছিল, তখনই রাশিয়া তার চেনা ছকে এক ভয়াবহ পাল্টা আঘাত হানে। রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর টানা 11 ঘন্টা ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্ষণ করে, যাকে নাইট অফ হরর হিসাবে বর্ণনা করা হয়েছে। রাশিয়া মোট 74টি ক্ষেপণাস্ত্র এবং 496টি ড্রোন একযোগে নিক্ষেপ করে। কিয়েভের 30টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই হামলায় অন্তত 21 জন নিহত এবং 90 জনেরও বেশি মানুষ আহত হন। ইতিহাস সাক্ষী, রাশিয়া আয়তনে বিশাল এবং তাদের পরাস্ত করা অসম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মান বাহিনী কিংবা নেপোলিয়নের ফরাসি বাহিনী যখন রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছিল, তখন রাশিয়ানরা পিছিয়ে গিয়ে তাদের প্রধান সেনাপতি অর্থাৎ জেনারেল উইন্টারকে কাজে লাগিয়ে শত্রুদের নিশ্চিহ্ন করেছিল।